আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আজ রথযাত্রা, চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ওড়িশায় রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে এখন জনসমুদ্র। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মাহেশ রথযাত্রা উপলক্ষে ভিড় জমিয়েছেন বহু মানুষ। রাজ্যের মূল অনুষ্ঠানটি হচ্ছে দীঘায়। ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সংগ্রহের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। বিদেশমন্ত্রী বলেছেন, দেশের মনোবল ভেঙে দেওয়ার জন্যই জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সময় টানাপোড়েনের পর মেট্রো রেলের পার্পল লাইন জোকা বিবাদীবাগ সেকশনে খিদিরপুর স্টেশন নিয়ে জট কেটেছে। মালদার সিরপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির ফলে বেহাত হয়ে যাওয়া 100 দিনের কাজের টাকা দ্রুত উদ্ধার করার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসছে বিস্তারিত খবরে। আজ রথযাত্রা, চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওড়িশার পুরীতে এই রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রব। জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার রথ ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে রাখা আছে। জগন্নাথ মন্দির থেকে বিকেল 4টায় রথের রশি টানার অনুষ্ঠানের সূচনা হবে। প্রথমে থাকবে বলভদ্রের রথ তালোধ্বজ, তারপর দেবী সুভদ্রার দর্পদলন এবং সবার শেষে জগন্নাথ দেবের নান্দি ঘোষা। পুরীর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে এই যাত্রা এগোবে। 3 কিলোমিটার পথ অতিক্রম করে তা পৌঁছবে শ্রী গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ দেব, বলভদ্র, দেবী সুভদ্রার রথ 9 দিন থাকবে এই মাসির বাড়িতে। সেখান থেকে বহুদা যাত্রা বা উল্টো রথ হবে আগামী শনিবার 5ই জুলাই। এই যাত্রাকে ঘিরে পুরীতে মহা সমারোহ, জনসমুদ্র। এ রাজ্যেও বিভিন্ন জায়গায় এই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। রাজ্য সরকারের মূল অনুষ্ঠানটি হচ্ছে দীঘায়। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রার এবছর 629তম বর্ষে পদার্পণ করেছে। পুরীর পরেই দেশের দ্বিতীয় এবং রাজ্যের প্রথম রথযাত্রা উৎসবের সূচনা হয় মাহেশে। এবছরেই মন্দিরে পুরীর আদলে সিদ্ধ যোগে নীল চক্র স্থাপনা এবং ধ্বজা উত্তোলন করা হয়েছে। 1396 বঙ্গাব্দে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী উৎসব দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু একে নবনীলাচল নামে অভিহিত করেছিলেন। মাহেশ থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ঘিরে গোটা শহর জুড়েই উন্মাদনা তুঙ্গে। সকাল থেকেই মন্দির চত্বর জুড়ে দর্শনার্থীদের ভিড়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকা। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে বিশদে জানিয়েছেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী। দুপুর 2টার সময় আমাদের শুভ সূচনা হয়। প্রথমে উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগন্নাথ দেব। আমরা সেই চিরাচরিত পথরেই স্বর্ণালঙ্কারে ভূষিত করি। তারপরে আরতি হয়, তারপরে রথের রশি টান শুরু হবে। রক্তিম ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। অন্যদিকে প্রায় 300 বছরের প্রাচীন হুগলির গুপ্তিপাড়ার বৃন্দাবন জিউয়ের রথযাত্রা, 250 বছরের বেশি পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদল মদন গোপাল জিউয়ের রথযাত্রাকে ঘিরে অগণিত ভক্ত সমাগম হয়েছে। উত্তর কলকাতার বাগবাজার বলরাম মন্দিরে অন্যান্য বারের মতো এবারও ধর্মীয় ভাবধারায় পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলরাম মন্দিরে রথযাত্রায় গিয়েছিলেন। সেখানে একাধিকবার রথযাত্রায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রথের রশিও টানেন। কলকাতার ইসকনের রথযাত্রা উপলক্ষে পূজার্চনার পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আর কিছুক্ষণ বাদেই কলকাতার অ্যালবার্ট রোড ইসকন মন্দির থেকে রথযাত্রার সূচনা হতে চলেছে। নদিয়ার মায়াপুরে ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে দুপুর 2টায় রথের রশিতে টান পড়বে। রাজাপুর থেকে 3টি সুসজ্জিত রথ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কার্যালয় মায়াপুরে অস্থায়ী গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবে। কোচবিহারে মদনমোহন দেব এবার নতুন রথে মাসির বাড়ি যাবেন। সন্ধ্যায় কোচবিহার দেবোত্র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান জেলাশাসক অরবিন্দ কুমার মিনা রথযাত্রা সূচনা করতে চলেছেন। জলপাইগুড়ি গৌড়ীয় মঠের রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে চলছে জোর কদমে প্রস্তুতি। ভারত SU-30 MKI এর আধুনিকীকরণ, S-400 ক্ষেপণাস্ত্র সহ সরবরাহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সংগ্রহের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। চীনের কিংডাওতে সাংহাই সহযোগিতা অর্গানাইজেশন এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসোভের সঙ্গে এর নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুজনের মধ্যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত পারে সন্ত্রাস, ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা সহ একাধিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে ভারত রাশিয়া দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। তিনি পেহেলগাঁও হামলার নিন্দাও করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কিংডাওতে
চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে আলোচনায় বসেন। সামাজিক মাধ্যমে ডং সিং জানিয়েছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তাদের মধ্যে গঠনমূলক ও দূরদর্শীপূর্ণ মতবিনিময় হয়েছে। প্রায় 6 বছর পর কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন 1975 সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল দেশ ও সমাজের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, যখন একটি পরিবার নিজেদের দেশের থেকে বড় ভাবা শুরু করেছিল তখনই জরুরি অবস্থা কার্যকর করা হয়। Emergency happened because interest of a family was put ahead of the interest of the nation. Today we are seeing interest of the nation put ahead. I have a great sense of pride. When I see a unity of delegations, all parties going out across the world, speaking in defense of our national interest, giving the message that terrorism is not acceptable. For us, the most impressive part is that all the parties, including opposition parties, are represented. কেন্দ্র 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে আগামী 30শে জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের মতামত নেয়। আইনজীবী দেবজিৎ সরকার সংবিধান হত্যা দিবসকে সমর্থন করে বলেন, 1975-এ জরুরি অবস্থার সময় যেভাবে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, স্বাধীন ভারতে ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল এই কাজ করেনি। 25শে জুন 1977 সাল অব্দি যে জরুরি অবস্থা তৎকালীন ভারত সরকার জারি করেন তা গণতান্ত্রিক পরিসরে একটি কোন রাজনৈতিক দল শুধু ক্ষমতাকে দখল করার জন্য মানুষের কণ্ঠস্বর, বিরোধী কণ্ঠ কিংবা গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ তাকে পুরোপুরি কুক্ষিগত করে নেওয়া হয়। এই 21 মাস ধরে মানুষের কাছে সারা ভারতবর্ষটি জেলে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দীর্ঘ সময় টানাপোড়েনের পর মেট্রো রেলের পার্পল লাইন জোকা বিবাদীবাগ সেকশনে খিদিরপুর স্টেশন নিয়ে জট কেটেছে। এই স্টেশন নির্মাণের জন্য আলিপুর বডিগার্ডস লাইন্সের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে রেলকে জমি দেওয়ার কথা জানানো হয়েছে। বডিগার্ড লাইন্সের মধ্যে 1702 বর্গমিটার জমি নির্মাণ কাজের জন্য ব্যবহার এবং কাজ শেষ হওয়ার পর তা দ্রুত ফেরত দেওয়ার কথা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুর কমিশনার গতকাল রেল বিকাশ নিগম লিমিটেডকে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে মেট্রো কাজের জন্য বডিগার্ড লাইন্সে 837 বর্গমিটার জমি স্থায়ীভাবে ব্যবহার করতে পারবে, যদিও সেখানে কোনো স্থায়ী নির্মাণ করতে পারবে না মেট্রো। উল্লেখ্য, পার্পল লাইনের 7 কিলোমিটার রুটে ইতিমধ্যে যাত্রী পরিবহন শুরু হলেও খিদিরপুর স্টেশন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় থমকে ছিল এই কাজ। মালদার সিরপুরে গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির ফলে বেহাত হয়ে যাওয়া 100 দিনের কাজের টাকা দ্রুত উদ্ধার করার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা গেছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই স্বীকার করেছেন এই প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টে চলে গেছে। পরিকল্পনা করেই অর্থের অপব্যবহার করা হয়েছে বলে তাঁর অভিযোগ। আদালতে তিনি জানিয়েছেন, অর্থ পুনরুদ্ধারের কাজে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এরপরই 2 বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ 8 সপ্তাহের মধ্যে তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। দিব্যাঙ্গজন এবং বয়স্ক নাগরিকদের জন্য কার্যকরী ডিজিটাল সহায়তা জোরদার করার জন্য সরকার সুগম্য ভারত অ্যাপটিকে নতুন করে তৈরি করেছে। বর্ধিত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্যবহারকারীদের আপৎকালীন সহায়তার জন্য এআই চালিত চ্যাটবট সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি প্রকল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবস্থার কেন্দ্রীকরণ। দেশে চিনি উৎপাদন 2026 সালের মধ্যে 15% বাড়বে বলে আশা করা হচ্ছে। ওই বছর চিনির মৌসুমে ভারতের শর্করা উৎপাদনের পরিমাণ 3.5 টনের কাছাকাছি পৌঁছতে পারে। একটি ক্রেডিট রেটিং সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ায় আখের চাষ বাড়বে। বিশেষ করে মহারাষ্ট্র এবং কর্ণাটকে এই বৃদ্ধি চোখে পড়বে বলে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আজ রথযাত্রা চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ওড়িশার রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে এখন জনসমুদ্র। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মাহেশ রথযাত্রা উপলক্ষে ভিড় জমিয়েছেন বহু মানুষ। খবর শেষ হল।